আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটা কেন হারল বাংলাদেশ? কোথায় ভুল ছিল? 250-এর আশেপাশে যে কোনো স্কোর শারজার এই উইকেটে অ্যাবভ পার স্কোর হিসেবে ধরা যায় বলে আমরা জানি। বিশেষ করে শারজাতে গত কিছু ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান সে কথাই বলে। বাংলাদেশ তো 244 করেছিল, তাহলে কেন হেরে গেল ম্যাচটা? কোথায় সমস্যা ছিল, কোথায় ভুল ছিল, সে আলোচনাই করব এখানে। আমার মতে মোটা দাগে বাংলাদেশের হারের কারণ তিনটা। প্রথমটা হচ্ছে রাহমানুল্লাহ গুরবাজ। রাহমানুল্লাহ গুরবাজকে আটকে রাখতে না পারা প্রধানতম কারণ। রাহমানুল্লাহ গুরবাজকে আমরা আটকে রাখতে পারিনি দুই ধাপে। প্রথমটি হলো গত দুই ওয়ানডেতে রাহমানুল্লাহ গুরবাজের এগেনস্টে বেশ প্ল্যান করে বোলিং করে তাকে আউট করেছে তাসকিন আহমেদ, যিনি আজকের ওয়ানডে একাদশে ছিলেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় তাকে এই ওয়ানডেটায় বিশ্রাম দেওয়া হয়েছিল, সেটি নিয়ে কোনো কথা নেই, এভাবে বিশ্রাম দেওয়া হতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে তাসকিন আহমেদের দায়িত্বটা অন্য পেসাররা পালন করতে পারেননি। গত দুই ওয়ানডেতে রাহমানুল্লাহ গুরবাজের উইক জোন, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্প করিডোর ব্যবহার করে তাকে আউট করেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু আজকের ওয়ানডে ম্যাচে শরীফুল ইসলাম সেই দায়িত্ব পালন করতে পারেননি। আর অন্য ডেবুট্যান্ট পেসার নাহিদ রানা, তিনি তার স্কিল অনুযায়ী বল করে গেছেন। বেশিরভাগ বল তিনি গুড লেংথে করেছেন। মাঝে মধ্যে ফোর্থ ফিফথ স্টাম্প করিডোর দিয়ে তার কিছু বল মুভ করে বেরিয়ে গেছে, যেগুলোতে রাহমানুল্লাহ গুরবাজ বিটও হয়েছেন। কিন্তু সেগুলোতে মুভমেন্ট এত বেশি ছিল যে সেগুলো এজ নিতে পারেনি, বরং ব্যাটের কানায় বাতাস লেগে বেরিয়ে গেছে, যার কারণে রাহমানুল্লাহ গুরবাজ সার্ভাইভ করে গেছেন। এখন রাহমানুল্লাহ গুরবাজের মতো ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান যদি সার্ভাইভ করে যান, তাহলে 244 রানের টার্গেট এটা খুব একটা বড় টার্গেট হয় না। এটা গেল রাহমানুল্লাহ গুরবাজকে প্রথম ধাপে আটকে রাখতে না পারা। এবার দ্বিতীয় ধাপে রাহমানুল্লাহ গুরবাজকে আমরা কখন আটকে রাখতে পারিনি? দেখুন, শারজার এই উইকেটে রান করাটা খুবই ডিফিকাল্ট, স্পেশালি স্পিনারদের এগেনস্টে। আর রাহমানুল্লাহ গুরবাজের মতো ব্যাটসম্যানরা শর্টস খেলতে খুবই পছন্দ করেন। তো এটা স্বাভাবিক যে তিনি শর্টস খেলবেন, এবং শর্টস খেললে যেহেতু উইকেটটা ব্যাটারদের জন্য এতটা ফ্রেন্ডলি না, সো তিনি সুযোগ সৃষ্টি করবেন। তো সেটাই হয়েছে। রাহমানুল্লাহ গুরবাজ দুইবার সুযোগ দিয়েছিলেন। একবার 50-র আগে, যখন তিনি মুস্তাফিজুর রহমানের কাটারে বিভ্রান্ত হয়ে লিডিং এজ হয়ে পয়েন্ট জোনে একটা ডিফিকাল্ট চান্স ক্রিয়েট হয়েছিল, ডিফিকাল্ট চান্স দিয়েছিলেন, কিন্তু পয়েন্ট জোনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রিশাদ হোসেন সামনে ডাইভ দিয়েও সেটি হাতে জমাতে পারেননি। পরবর্তীতে আজমতুল্লাহ ওমরজাই এবং রাহমানুল্লাহ গুরবাজের মধ্যকার পার্টনারশিপ যখন ফ্লোর দিকে এগোচ্ছে, তখন রাহমানুল্লাহ গুরবাজ মেহেদী হাসান মিরাজকে ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে ফ্লাইটে বিভ্রান্ত হন এবং মিস করেন বল। কিন্তু সেই বলটি কিপার জাকের আলী অনিকও হাতে জমাতে পারেননি, যার কারণে স্টাম্পিং এর সুযোগ মিস হয়। একে তো আমরা রাহমানুল্লাহ গুরবাজকে প্ল্যান করে আউট করতে পারিনি, তার উপর রাহমানুল্লাহ গুরবাজ যে দুটি সুযোগ সৃষ্টি করেছিলেন সেই দুটি সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি, যার ফলশ্রুতিতে যা হওয়ার তাই হয়েছে। রাহমানুল্লাহ গুরবাজ 101 রান করে আউট হয়েছেন, এবং কার্যত তখন ম্যাচ প্রায় আমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। আর হারের দ্বিতীয় কারণ হিসেবে যেটি উল্লেখ করা যায় সেটি হচ্ছে আমাদের স্পিনারদের ব্যর্থতা। দেখুন, নাসুম আহমেদ খুব ভালো বল করেছেন, 10 ওভারে 22 বা 24 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি।
কিন্তু তিনি টাইট লাইন লেন্থ বজায় রেখে বোলিং করে গেছেন। এই উইকেটে যেভাবে বল করা উচিত সেভাবে বল করেছেন। বল একটু উপরে পিচ করিয়ে ব্যাটসম্যানকে ড্রাইভ খেলতে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন এবং ব্যাটসম্যানকে বিটও করেছেন, কিন্তু হয়তোবা ভাগ্য সহায় হয়নি বলে তিনি উইকেট পাননি। কিন্তু আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ, যিনি এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক, তিনি ক্যাপ্টেন্সির চাপেই হোক আর ব্যাটিংয়ের সময় 119 বলের একটা বড় ইনিংস খেলার ধকলের কারণেই হোক, তিনি তার সেরা বোলিংটা আজকে করতে পারেননি। তিনি 10 ওভারে 50+ রান দিয়েছেন, যেটি এই উইকেটে একজন স্পিনারের সঙ্গে যায় না। এবং তিনি যখন রহমানুল্লাহ গুরবাজ এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের মধ্যকার পার্টনারশিপটি আগাচ্ছিল, তখন বেশ কিছু শর্ট বল করে তিনি এই পার্টনারশিপটিকে আগাতে সাহায্য করেছেন। সেসব শর্ট বলগুলো রহমানুল্লাহ গুরবাজ এবং আজমতুল্লাহ ওমরজাই সীমানা ছাড়া করেছেন অনায়াসে, কারণ শারজার এই মাঠের সীমানাটা খুব একটা বড় না এবং আফগান খেলোয়াড়দের যে শারীরিক সামর্থ্য, তাতে এখানে লুজ বল করলে আপনি 6 খাবেন, এটা খুবই স্বাভাবিক। মেহেদী হাসান মিরাজেরও উচিত ছিল নাসুম আহমেদের মতো বল পিচে আপ করিয়ে ব্যাটসম্যানকে ড্রাইভ খেলতে প্রলুব্ধ করে উইকেট বের করার চেষ্টা করা, কিন্তু হয় তিনি সেটা করতে পারেননি, না হয় তিনি হয়তোবা অন্যরকম কোনো প্ল্যান করেছিলেন যেটা এক্সিকিউট ঠিকঠাক মতো হয়নি, যার কারণে এখানে আমরা একটা বড় ব্যাকফুটে চলে গিয়েছি এবং এটা আমাদের ম্যাচ হারার পিছনে একটা বড় কারণ। আর তৃতীয় যে কারণটা, সেটা আসলে নাচতে না জানলে উঠোন বাঁকার মতো শোনাবে, সেটা হচ্ছে যে আজকের এই উইকেটটা ছিল একটা ফ্রেশ উইকেট, যার কারণে এর আগের 2 ওডিআইতে যে ইউজড উইকেটে খেলা হয়েছিল, সেই ইউজড উইকেটে ইউজড হওয়ার কারণে সেকেন্ড ইনিংসে স্পিনাররা অনেক বেশি সুবিধা পেয়েছিলেন, যেটা হয়তো আজকে ফ্রেশ উইকেট হওয়ার কারণে স্পিনাররা অত বেশি সুবিধা পাননি। এটিও একটি ছোট কারণ যেটি বাংলাদেশের হারকে ত্বরান্বিত করেছে। আপনাদের যদি আর কোনো কারণ মনে হয় যেটি বাংলাদেশের হারের পেছনে আছে, তাহলে কমেন্টে জানাবেন। খেলা বিষয়ক আপডেট নিয়মিত পেতে এবং খেলা বিষয়ক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের পেজটি ফলো করুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। এছাড়াও আমাদের চ্যানেলের ব্যাপারে আপনাদের কোনো সাজেশন থাকলে জানাতে পারেন কমেন্টে, আমরা তা